প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৬টায়, পুনঃ সম্প্রচার রাত ১২টা, সকাল ৮টা ও দুপুর ১২টা। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান সময়টা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সবাই জানি আমাদের খুব সাবধানে থাকতে হবে এখন, কিন্তু তার মানে এই না যে আমাদের সব কিছুই বন্ধ করে রেখে দিতে হবে, পড়াশোনাটা আমাদের চালাতে হবে। তো সেই কারণেই এই কঠিন সময়ে আমরা এই অনলাইন ক্লাসগুলোর আয়োজন করেছি। তো সেই ক্ষেত্রে আমি আজ তোমাদের পড়াবো দশম শ্রেণীর বাংলা। তো বাংলা সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব আজ। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সবাই চিনি, গতকাল আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবস পালন করেছি। বরাবরের মতো এবার হয়তো আমরা সেটা পালন করতে পারিনি, কিন্তু আমরা আমাদের মতো করে সেটাকে পালন করেছি, কেননা উনি আমাদের প্রাণের একজন। তো বাংলা সাহিত্য নিয়ে যখন আলোচনা করছি, সেই ক্ষেত্রে আরও কয়েকজন অনবদ্য ব্যক্তিত্ব আছেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ। ওনাদের প্রত্যেকের নাম আমরা সবাই জানি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ওনাদের মধ্যে থেকেই একজনের রচনা নিয়ে। আমাদের সিলেবাসের মধ্যে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুনদা গল্পটি। আমরা আজ ওনার এই গল্পটি নিয়েই আলোচনা করব। লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার প্রয়োজন হয় না। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেই অনেকেই ওনার ছবিটা আমাদের চোখের সামনে চলে আসে। প্রথমে আমাদের ওনার পরিচিতি সম্পর্কে জানতে হয়। উনি জন্মগ্রহণ করেছিলেন দেবানন্দপুরে, হুগলি জেলার 1876 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন দারিদ্রতা। পিতা মতিলাল চট্টোপাধ্যায় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। দারিদ্রতার কারণে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মামার বাড়ি থেকে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছেন। একটা সময় ছিল যখন তিনি FA পরীক্ষা দেবেন, তখন পরীক্ষার ফি না দেওয়ার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি, এবং সেখানেই তার পড়াশোনার ইতি ঘটে। লেখালেখির সঙ্গে তিনি কিভাবে যুক্ত হন সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, মূলত তিনি উত্তরাধিকার সূত্রেই এই বিষয়টার সঙ্গে জড়িয়ে পড়েন। তার বাবা লেখালেখি করতেন। ছোটবেলায় বাবার লেখাগুলো পড়তেন। পড়ার সময় তিনি দেখতেন যে তার বাবার লেখাগুলো অধিকাংশই ছিল অসমাপ্ত। তখন তিনি সারা রাত ভেবে চিনতে বের করতেন যে এই গল্পটা কিভাবে সমাপ্ত করা যায়, ওই গল্পটার সঙ্গে কি হওয়া যায়।
তো এইভাবে তিনি চিন্তা করতে 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 তিনি নিজে এই লেখার সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি পড়াশোনা শেষ করার পর চাকরি করার ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখা যায় যে কলকাতায় যখন তিনি চাকরি পাননি, রেঙ্গুনে তিনি চাকরিতে জয়েন করতে হয়েছিল তাকে, রেলওয়েতে কেরানির চাকরিতে। সেখানে কিছুদিন কাটানোর পর তিনি দেশে ফিরে আসেন এবং পাকাপাকিভাবে তখন ভারতে যখন এসেছেন তখন তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। 1936 খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদকে তিনি সম্মানিত হয়েছেন। ওনার লেখার কথা যদি বলি, আমরা গল্প উপন্যাস আমরা সব সময় পড়ি, প্রবন্ধ লেখেন তিনি। তার মহেশ, অভাগীর স্বর্গ এই গল্পগুলো আমাদের প্রত্যেকের জানা। পাশাপাশি উপন্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেনা পাওনা, শ্রীকান্ত, বিরাজ বউ, এগুলো আমরা সবাই এই নামগুলোর সঙ্গে পরিচিত। এই হচ্ছেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের ঘরের একজন ব্যক্তি। তো ওনার যে চিন্তাভাবনাটা তার লেখার মধ্যে ফুটে উঠেছে। আমরা দেখতে পাই ওনার লেখার মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক যে চরিত্রগুলো আমরা দেখতে পাই তার লেখার মধ্যে আমরা প্রত্যেকটা চরিত্রকে আমরা দেখতে পাই। যেমন একটা মানুষের ভালো দিক থাকে, তার ঔদার্যর দিক থাকে, তার সমবেদনার দিক থাকে, তেমনি আরেকটা মানুষের কদর্য রূপও দেখতে পাই আমরা, নীচতার দিক দেখতে পাই আমরা। তার লেখার মধ্যে আমরা ওই দিকগুলো পরিষ্কারভাবে দেখতে পাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ছাত্রছাত্রীরা গল্পটা খুব ভালো করে শুনবে। যেহেতু আমাদের অনেকের বই কেনা হয়েছে, বই কেনা হয়নি অনেকের, তো সেই কারণে যাদের বই আছে তারা বইটা খুলে বসো, সঙ্গে কলম অবশ্যই রাখবে। আর যারা বই কেননি এখনও, তারা খুব মনোযোগ দিয়ে গল্পটা শোনো। গল্পটা খুবই সুন্দর। এই যে গল্পটার নাম কি? নতুনদা। নতুনদা নামটা কেন দেওয়া হয়েছে? গল্পটা কি? গল্পটার মূল গ্রন্থের নাম হচ্ছে শ্রীকান্ত। তো শ্রীকান্তের একটা অংশ হচ্ছে এই নতুনদা। শ্রীকান্ত উপন্যাস 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। এই 4টা পর্বের মধ্যে প্রথম পরিচ্ছেদেই আমরা এই আলোচ্য নতুনদা গল্পটি আমরা দেখতে পাই, বা এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদের প্রথম পর্বের 7ম পরিচ্ছেদে আমরা নতুনদার গল্পটা পেয়ে যাই। গল্পের অংশটা খুবই ছোট। নতুনদাকে আমরা খুব অল্প সময়ের জন্য পেয়েছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই, তার চরিত্রটা ছিল যথেষ্ট সাবলীল। সঙ্গে শ্রীকান্ত, ইন্দ্রনাথ, এই 2টা চরিত্র। মূলত আমরা কয়টা চরিত্র পাই? 3টা চরিত্র। কিন্তু এই যে নতুনদা গল্পটা, সেটার নামকরণটা কেন করা হয়েছে সেই দিক থেকে যদি চিন্তা করি, আমরা দেখব যে এই যে নতুনদা চরিত্রটা আমাদের লেখক তৈরি করেছেন, সব দিক বিচার করলে ওই জায়গাটার মধ্যে, ওই অংশটুকুর মধ্যে যথেষ্ট সাবলীল ছিল নতুনদা। আর তার চরিত্রকে কেন্দ্র করেই ইন্দ্র এবং শ্রীকান্ত আবর্তন বিবর্তন করেছেন।
এই তিনটা চরিত্রকে নিয়ে আমাদের যে আলোচ্য অংশটুকু। তাহলে আমরা কি পেলাম? তিনটা চরিত্র পেলাম। এই অংশটুকুর মধ্যে তিনটা চরিত্র পেলাম। সেটা কি? নতুনদা প্রধান চরিত্র, দ্বিতীয় চরিত্র ইন্দ্রনাথ, তৃতীয় চরিত্র শ্রীকান্ত। এই যে তিনটা চরিত্র, এই তিনটা চরিত্রকে কেন্দ্র করে আমাদের যে গল্পটা, সেই ক্ষেত্রে সব দিক বিচার করে যে নামকরণটা করা হয়েছে নতুনদা, সেই ক্ষেত্রে বলা যায় যথাযথ সার্থকতা লাভ করেছে এই নামকরণ। নামকরণ মূলত লেখকের চিন্তা ভাবনার উপরে আসে। কিছু থাকে চরিত্র অবলম্বী, কিছু থাকে ব্যঞ্জনাধর্মী। অর্থাৎ কোনো কোনো নাটক, উপন্যাস, গল্প এগুলোতে নামকরণ করা হয় কোনো চরিত্রকে কেন্দ্র করে, আবার কোনো কোনো গল্প বা উপন্যাসের নামকরণ করা হয় তার ব্যঞ্জনাময় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে। তো মূলত আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। সবাই প্রস্তুত? খুব মনোযোগ দিয়ে শুনবে গল্পটা। নতুনদা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিঁধিতেছিল। আকাশে পূর্ণ চাঁদ, চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির, কহিল, তে থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি চলে আয়। 5 মিনিটের মধ্যে একখানা রেপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ি গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে, তাই তাড়াতাড়ি। অর্থাৎ শ্রীকান্ত তখন কিছুই জানত না। হঠাৎ ইন্দ্রনাথের আবির্ভাব। সে গিয়ে কি বলল যে, ইন্দ্র যাবি, ওখানে থিয়েটার হচ্ছে, দেখতে যাবি? থিয়েটারের কথা শুনে শ্রীকান্ত আর না করেনি, সে লাফিয়ে উঠল, হ্যাঁ যাব। সে ইন্দ্রনাথ বলল যে তাড়াতাড়ি চলে আয়, 5 মিনিটের মধ্যে। শ্রীকান্ত ভাবলো হয়তো ওদের বাড়ি গাড়ি দিয়ে যেতে হবে বলে তাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে, কেননা যেখানে থিয়েটার হচ্ছে সেখানে রেলে যেতে হয়। ইন্দ্র কহিল, তা নয়, আমরা ডিঙিতে যাব। আমি নিরুৎসাহিত হইয়া পড়িলাম, কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব। হয়তো বা সময়ের উপস্থিত হইতে পারা যাইবে না। অর্থাৎ এই ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা, অর্থাৎ তখন আগের দিন প্রচন্ড এক পশলা বৃষ্টি হয়েছিল, যে কারণে ঠান্ডা একদম ছুঁচের মতো গায়ে বিঁধছিল। সেই ঠান্ডাটার মধ্যে নৌকা দিয়ে থিয়েটারে যেতে হবে সেটা চিন্তা করে ও ভয় পেয়ে গেল, বা কিছুটা উৎসাহ হারিয়ে ফেলল। এত ঠান্ডার মধ্যে এইভাবে গঙ্গা নদীর জলে যেতে হবে, সেটা কি করে সম্ভব? আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়ে যেতে চান। অর্থাৎ তার কলকাতা থেকে মাসতুতো দাদা নতুনদা এসেছেন। সাংঘাতিক ব্যাপার, কলকাতা থেকে এসেছেন। সেই কলকাতা থেকে আসা দাদা যা বলবেন সেটা ইন্দ্রনাথ পূরণ করবে, সেটা তার মনের ইচ্ছা ছিল। সেটাই সে শ্রীকান্তকে বলল যে আমার দাদা কলকাতা থেকে এসেছে, তিনি নৌকা করে যেতে চান, ডিঙি করে যেতে চান। ডিঙি মানে কি? নৌকা। ডিঙি মানে কি? ডিঙি মানে ছোট নৌকা। সেইভাবেই ইন্দ্র এবং শ্রীকান্ত যাওয়ার জন্য প্রস্তুত হলো। ওরা গিয়ে নদীর তীরে উপস্থিত। অনেক বিলম্বে ইন্দ্র নতুনদা আসিয়া ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম।
কে বলল কথাটা? শ্রীকান্ত। চাঁদের আলোয় নতুনদাকে দেখে শ্রীকান্ত ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়ে গেল? সে তো আগে শুনেছে ইন্দ্রনাথের কাছে যে তার দাদা এসেছে কলকাতা থেকে। ঘাটে যখন নতুনদা এসে পৌঁছলো তখন সে দেখল যে তার যে সাজ পোশাকটা ছিল কলকাতা থেকে আসা, তার মাথার মধ্যে আগেই কাজ করছিল যে কলকাতা থেকে তার দাদা এসেছে, এফএ পরীক্ষা দিয়ে এসেছে, সাংঘাতিক ব্যাপার ওদের মাথার মধ্যে। তার মধ্যে তার যে পোশাক আশাক ছিল সেটা দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেল। কি কি পোশাক পরে এসেছে! কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সেই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রেখে দাও, এগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে। তিনি কিভাবে সেজে এসেছেন? সিল্কের মোজা, চকচকে পামশু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। অর্থাৎ তার পোশাকের মধ্যে কি কি ছিল? প্রথমত ছিল তার মোজাগুলো ছিল সিল্কের, পায়ে কি ছিল? চকচকে পামশু, হাতে দস্তানা, ওভারকোট পরা, গলায় গলাবন্ধ। এগুলো কি? গলাবন্ধ মানে কি? গলাবন্ধ মানে গলা ঢাকবার যে গরম পোশাক বা কাপড়। দস্তানা, দস্তানা মানে কি? হাত মোজা। দস্তানা মানে হাত মোজা। তো যেই পোশাকগুলো এখানে বর্ণনা করা হয়েছে সেগুলোতে মূলত বোঝা যায় যে পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। পশ্চিমে যে ধরনের শীতের পোশাক পরা হয়, অর্থাৎ যে ঠান্ডার দেশগুলো রয়েছে সেখানে যে ধরনের পোশাক পরা হয় তিনি সেই পোশাকগুলোই এখানে পরে এসেছেন। আমাদের স্বাদের ডিঙিটাকে তিনি অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করল, যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইহার কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাকিয়া বসিলেন। অর্থাৎ সে এত সুন্দর করে সেজে গুজে এসে তার গায়ে ঠান্ডা লাগবে সেই জন্য সে অনেক কষ্টে, না জল যেন না লাগে, শ্রীকান্তকে এবং ইন্দ্রকে ভর করে নৌকার ঠিক মাঝখানে গিয়ে খুব সতর্কতার সঙ্গে বসে গেল। সেখানে বসে নতুনদা শ্রীকান্তকে জিজ্ঞেস করলো, তোর নাম কি রে? ভয়ে ভয়ে বলিলাম, শ্রীকান্ত। তিনি দাঁত খিচাইয়া বলিলেন, আবার শ্রীকান্ত? শুধু কান্ত নে, তামাক সাজ একটা। ইন্দ্র, হুকু কলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে, তামাক সাজুক। ইন্দ্রকে সে বলল যে হুকুর কলকেটা কোথায় রেখেছে শ্রীকান্তকে দেওয়ার জন্য, সে যেন তাকে তামাক সাজিয়ে দেয়। অর্থাৎ এরকমভাবে হুকুমগুলো করছেন যেন তিনি একজন জমিদার বা কোনো একজন নামজাদা কেউ এসছেন, এতটাই তার নিজের আভিজাত্যবাদ, ওই বিষয়গুলো ফুটে উঠছে তার চরিত্রের মধ্যে। ওরে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর, আমি তামাক সাজছি। অর্থাৎ ইন্দ্র তার নতুনদার কথায় একটু অপ্রতিভ হয়ে গেল, একটু অপ্রস্তুত হয়ে গেল, কেননা শ্রীকান্তকে সে নিজে ডেকে এনেছে। সেখানে নতুনদার ফরমায়েশ খাটার জন্য তাকে আনা হয়নি, সেই জন্য সে একটু লজ্জা পেয়ে গেল। সে শ্রীকান্তকে বলল, ইন্দ্র যে তুই এখানে এসে হালটা ধর, আমি তামাক সাজিয়ে দিচ্ছি।
শ্রীকান্ত তাহার কোনো জবাব না দিয়ে তামাক সাজাতে শুরু করল। কারণ তিনি ইন্দ্রর মাসতুতো ভাই, কলকাতার অধিবাসী। হ্যাঁ, সেই জন্য, অর্থাৎ ইন্দ্রের মাসতুতো ভাই এসেছে, কলকাতা থেকে এসেছে, একটা ইন্দ্রের একটা মান সম্মানের ব্যাপার আছে, সবকিছু চিন্তা করে সে সেটা করতে শুরু করলো, সাজিয়ে দিতে শুরু করলো। সেই সময়ে যখন তামাকটা সাজিয়ে হুকাটা তার হাতে দিল, তখন আবার জিজ্ঞেস করছে, তোর বাড়ি কোথায় রে, তোর গায়ে এটা কি? হ্যাঁ, এই কালোপানা জিনিসটা যে পরে রেখেছি সেটা কি? র্যাপার। র্যাপারের কি স্ত্রী? অর্থাৎ সে যেগুলো পরেছে সেগুলো সব খুব ভালো জিনিস, বাকি অন্যরা যেগুলো পরেছে সেগুলো কিছুই না। তেলের গন্ধে ভূত পালায়, অর্থাৎ তুই যে র্যাপারটা পরেছিস সেই র্যাপারের গন্ধে ভূতও পালিয়ে যাবে। ফুটসে পেতে দে, দেখি এখানে বসি আমি। অর্থাৎ সে বসার জন্য তার গায়ের যে র্যাপারটা, অর্থাৎ র্যাপার মানে কি? গরম চাদর। র্যাপার মানে কথা বলে সে তার কাজ করছিল। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়, 8 ঘন্টার মধ্যে ডিঙ্গি ওপারে গিয়া ফিরিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। অর্থাৎ তারা যেভাবে যাচ্ছিল, যেই পথ ধরে যাচ্ছিল, ইন্দ্র এবং শ্রীকান্ত যখন নৌকা দিয়ে যাবে, শ্রীকান্ত প্রথমেই বলেছিল যে না, এখান দিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে স্রোতের বিপরীতে যাওয়া খুব কঠিন। ইন্দ্র বলল যে না, বাতাস আছে, যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ সেখানকার বাতাস চলে গেল, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। ইন্দ্র তখন নিরুপায় হয়ে তার দাদাকে বলল, নতুনদা জবাব দিলেন, এই ছোড়াটাকে দে না, দাঁড় টানুক। অর্থাৎ ইন্দ্র যখন বলল যে দাঁড় আর টানা যাবে না, কেন? ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল। নতুনদা সঙ্গে সঙ্গে উঠে বলল, এই ছোড়াটাকে দে না, হালটা টানুক, দাঁড়টা টানুক। কলকাতাবাসী নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল, দাঁড় কারোর পক্ষে সম্ভব নয় সেটা, এত রেত ঠেলে। হ্যাঁ, রেত মানে কি? রেত মানে হচ্ছে জলের স্রোত। জলের স্রোত, এত স্রোত ঠেলে নৌকাকে নিয়ে যাওয়া, উজানে নিয়ে যাওয়া খুব কষ্টকর। প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। অগ্নিশর্মা মানে কি? অগ্নিশর্মা রেগে যাওয়া, খুব রেগে যাওয়া। তবে আনলি কেন হতভাগা? তখন ইন্দ্রনাথের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, তাহলে কেন আনলি এদিক দিয়ে আমাকে? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে, আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে। তারা বিশেষ করে ধরেছে। ইন্দ্র কহিল, তাদের বাজাবার লোক আছে নতুনদা। যখন নতুনদা বলল যে আমাকে যেতেই হবে এবং সেখানে আমাকে হারমোনিয়াম বাজাতেই হবে, তখন ইন্দ্রনাথ বলল যে নতুনদা, ওখানে হারমোনিয়াম বাজানোর লোক আছে, তুমি না গেলেও সেখানে থিয়েটার আটকে থাকবে না। না আটকাবে না? এই মেরুর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম, চল যেমন করে পারিস নিয়ে চল। বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল। অর্থাৎ ইন্দ্রনাথের সঙ্গে নতুনদা যেইভাবে কথাগুলো বলছিল, শ্রীকান্তের প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল নতুনদার প্রতি। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? গুণ, গুণ কি? তার বা দড়ি। গুণ
তার বা দড়ি। অর্থাৎ শ্রীকান্ত কি বলল যে ইন্দ্র, নৌকাটাকে তার দিয়ে বা দড়ি দিয়ে টেনে নিয়ে গেলে কিরকম হয়? সঙ্গে সঙ্গে নতুনদা বলে উঠল, তা বলে যা না, এখানে বসে আছিস কেন জানোয়ারের মতো? অর্থাৎ দেখো, ইন্দ্রনাথের কথাবার্তাগুলো শুনো, শ্রীকান্তের কথাগুলো শুনো, নতুনদার কথাগুলো শুনো। নতুনদার কথাগুলোর মধ্যে এতটাই রূঢ় ভাব ছিল, এতটাই রাফ ভাব ছিল, যেন ওর সামনে অন্য কেউ কোনো গ্রাহ্যই করছে না। ইন্দ্র, শ্রীকান্ত ওরাও যে বাচ্চা ছেলে, ওদের সঙ্গে ওর যে একটা বয়সের একটা ফারাক আছে, অল্প হলেও আছে, সেটার কোনো সেন্সই তার মধ্যে কাজ করছিল না। সে বলছে, যাও না, টানো গে, আমাকে যেভাবেই হোক সেখানে নিয়ে পৌঁছে দাও। তারপর একবার ইন্দ্র, একবার শ্রীকান্ত সেই গুণ টেনে নৌকাটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কখনো উঁচু, কখনো নিচু জায়গা দিয়ে ওরা খুব কষ্ট করে সেটাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠান্ডার রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা, গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডা, সেই বরফের মতো ঠান্ডা জলের মধ্যে দিয়ে ওরা কষ্ট করে তাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। আবার তার মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল। এই যে ওরা যে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটাতেই খামতি নেই, তার সময়ে সময়ে তার তামাকটাও তাকে রেডি করে দিতে হবে। তো সবকিছুই এগুলোর মধ্যেই চলছিল, অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন। অর্থাৎ এত কিছু হচ্ছে, নতুনদা তাদেরকে সাহায্য করার কথা একটিবারের জন্য চিন্তা করেনি, এতটুকু সাহায্য করিলেন না। কিন্তু ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন, তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না। ইন্দ্র বলিতে গেল, না খুলে সেটাকে তুমি ইসে করো। অর্থাৎ এই ঠান্ডায় দস্তানা খুলে সে নৌকার দাঁড় টানবে, সেই ক্ষেত্রে হ্যালো হ্যালো কে বলছে? শোনা যাচ্ছে না। আচ্ছা, তো তখন ইন্দ্র যখন তার নতুনদাকে বলল যে তুমি নতুনদা তুমি একটু হালটা ধরো, তখন সে কি বলল যে এই ঠান্ডায় যদি আমি দস্তানা খুলে যদি দাঁতটা ধরি তাহলে আমার নিউমোনিয়া হয়ে যাবে। হ্যালো, কে বলছো? হ্যালো, আর একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। শ্রীকান্ত তখন, হ্যালো কে বলছো? হ্যালো, বলো কি বলবে, বলো। হ্যালো হ্যালো, কে বলছো, বলো। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়া তিনি এতটুকু বিচলিত হইলেন না। এই যে এতগুলো ব্যবহার তার আমরা দেখতে পেলাম, কয়েকটা ধাপে ধাপে আমরা দেখতে পেলাম, সেই ক্ষেত্রে দেখা গেল তার মধ্যে মানবিকতা বলতে কোনো জিনিসটাই নেই।
অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কত ছোট ছিলাম, কতটাই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়। কেবলমাত্র তার নিজের কথাগুলোই সে চিন্তা করে গেল। বাকি যে দুইজন আছে, হ্যালো, কে বলছো? অর্থাৎ নিজের কথাগুলোই সে চিন্তা করে গেল। তার দস্তানা নষ্ট হয়ে যাবে, তার সিল্কের মোজা নষ্ট হয়ে যাবে, তার র্যাপার নষ্ট হয়ে যাবে, তার আলোয়ান নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার নিউমোনিয়া হয়ে যাবে। সে মাঝখানে গিয়ে বসলো, তার ঠান্ডা লাগছে, শ্রীকান্তের আলোয়ানটা র্যাপারটা তাকে দেওয়ার জন্য বলছে। তো এই বিষয়গুলো আমরা নতুনদার চরিত্রের মধ্যে দেখতে পাই। আচ্ছা, আমাদের কয়েকটা ফোন আসছে, ক্লাসটা শেষ হলে তারপর ফোন করলে ভালো হয়। ক্লাসটা আগে মনোযোগ দিয়ে শোনো, শোনার পর তোমাদের যা প্রশ্ন থাকে সেগুলো করো, আমি উত্তর দেবার চেষ্টা করব। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? ম্যাডাম, নাইনের যে রেজাল্ট দিছে না, কখন হয়েছে? 9-এর রেজাল্ট দেওয়া হয়নি, সেটা এখন তো আমরা বলতে পারছি না। 10-এ উঠেছে ভেবেই এখন ক্লাস করতে হবে, কারণ সময় তো চলে যাচ্ছে, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, সেটা তো এখানে বলা যাবে না, এখানে কি হচ্ছে অবশ্যই দেবে সেটা। এটা এখন এই ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা না করলে ভালো হয়। হ্যাঁ, এখন যে ক্লাসটা হচ্ছে, যদি ক্যান্ডিডেট থাকে, পড়ার ছাত্রী বা ছাত্র থাকে, ওদেরকে বলুন ক্লাসটা ফলো করতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নতুন সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে। আরো বিপদ, গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল। অর্থাৎ এত কিছু হলো, তারপর বাবুর খিদে পেয়েছে, রাত হয়ে গেছে। এখন দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। অর্থাৎ খিদে পেয়েছে, খিদের চোটে এখন গালিগালাজগুলো আরো বেড়ে গেল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গেছে। থিয়েটারে পৌঁছিতে রাত্রি 2টা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। থিয়েটারে পৌঁছিতে রাত্রি 2টা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন, অর্থাৎ রেগে গেলেন, রাত্রি 2টা বেজে যাবে। শ্রীকান্ত আগেই বলেছিল যে এই নদী, গঙ্গা নদী দিয়ে যদি যাওয়া হয়, এই অবস্থায় গিয়ে পৌঁছানো যাবে কিনা সন্দেহ আছে। তো যখন রাত্রি 11টা, তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই, মুড়িটুড়ি পাওয়া যায় না। বাবু আর থাকতে পারছেন না। এখন খোট্টা মোট্টাদের কোনো বস্তি আছে কিনা সেটা ইন্দ্রকে জিজ্ঞেস করছে। তো সেক্ষেত্রে সে বলছে যে কোথাও মুড়িটুড়ি পাওয়া যায় কিনা দেখ। ইন্দ্র কহিল, সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা, সব জিনিস পাওয়া যায়। ঠিক আছে, তো সেখানে কি বলছে, ইন্দ্র কি বলছে যে সামনে একটা বস্তি আছে, বড়ই বস্তিটা, সেখানে সবকিছুই পাওয়া যায়, তবে সেখানেই চল। নতুনদা ইন্দ্রকে বলল যে তবে চল, সেখানেই চল। ওরে ছোড়া, ওই টান না একটু জোরে, ভাত খাস নে। শ্রীকান্তকে আবার বলছে যে এইবার নৌকাটা আরেকটু জোরে টান, তুই ভাত খাস নে নাকি? মানে বাবুর খিদে পেয়েছে, নতুনদার খিদে পেয়েছে, সেই জন্য শ্রীকান্ত আর ইন্দ্র খেয়েছে কিনা সেটার খবর নেই, জোরে দাঁত টানার জন্য বলছে। ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না, তারা কোনো শব্দ করল না।
যেমন চলিতেছিলাম তেমনি ভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এখানে পাড়টা ঢালু বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙ্গি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাফ ছাড়িয়া বাঁচিলাম। বাবু কহিলেন, হাত পা একটু খোলানো খেলানো চাই। অর্থাৎ ওরা একটু জায়গা থামার মতো জায়গা ছিল ঢালু, সেই জায়গাটার নৌকাটা এনে দাঁড় করালো। আমরা দুজনে ক্ষুধার শান্তি উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম। যদিচ বুঝিয়াছিলাম এ রাত্রে, অর্থাৎ ওরা গ্রামের দিকে যাচ্ছিল, যদিও ওরা বুঝতে পেরেছিল যে এত রাতে ওখানে কিছু পাবে কিনা সন্দেহ আছে, কারণ ওদের তেমন খিদে নেই। অথচ তার একাকী থাকিতে ইচ্ছাও নাই। অর্থাৎ ইন্দ্রনাথ যখন নতুনদাকে বলল যে তুমি এখানে অপেক্ষা করো, আমরা গিয়ে দেখে আসি, কিন্তু নতুনদার এটাও আবার ইচ্ছে নেই। তখন ইন্দ্র তাকে বলল যে হ্যালো, অথচ তার একাকী থাকিতে ইচ্ছে নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নতুনদা, একলা তোমার ভয় করিবে, আমরা একসঙ্গে বেরিয়ে পড়ি, এখানে চোর টোর নেই, ডিঙি কেউ নেবে না। অর্থাৎ চলো নতুনদা, তুমি আমাদের সঙ্গে চলো। হ্যালো, কে বলছো? হ্যালো ম্যাম, আমি একজন দশম শ্রেণীর স্টুডেন্ট। হ্যাঁ বলো ম্যাম, এখানে ইন্দ্রনাথ কে? ইন্দ্রনাথ এখানকার একটা চরিত্র। আমাদের যে আলোচ্য যে গল্পটা, সেটার মধ্যে একটা মুখ্য চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। আমরা প্রথমে বলেছিলাম 3টা চরিত্র আছে আমাদের, হ্যাঁ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ আর নতুনদা। এর মধ্যে আমাদের ইন্দ্রনাথ হচ্ছে শ্রীকান্তের বন্ধু, আর নতুনদা হচ্ছে ইন্দ্রনাথের ভাই, যে কলকাতা থেকে এসছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো 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 কি বলবে, বলো কি প্রশ্ন? শোনা যাচ্ছে না কিছু, পরে আবার ট্রাই করো। যখন হ্যালো হ্যালো বলো, কে বলছো বলো, আরেকটু জোরে বলো, শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কিছু, আরেকটু জোরে বলো। হ্যাঁ জোরে বলো আরেকটু। হ্যাঁ 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 বলো, শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ সেটা নিয়ে পরে আলোচনা হবে, এখন ক্লাসটা ফলো করো, ঠিক আছে? তো ইন্দ্র যখন তার নতুনদাকে বলল যে নতুনদা চলো, এখানে কোনো চোর নেই, আমাদের ডিঙ্গিটা এখানেই থাকবে, তুমি আমাদের সঙ্গে চলো, তখন নতুনদা মুখ বিকৃত করে বলল যে ভয়, আমরা দর্জিপাড়ার ছেলে জমকে ভয় করি নে, তা জানিস, তোরা জানিস যে আমরা দর্জিপাড়া অর্থাৎ কলকাতার দর্জিপাড়ার ছেলে নতুনদা, তারা কোনোদিন কোনো কিছুকে ভয় পায় না। সে গর্ব করে সেটা বুক ফুলিয়ে সেটা বলল।
কিন্তু তা বলে ছোট লোকদের ডার্টি পাড়ার মধ্যে আমরা যাই না, অর্থাৎ আমরা ভয় পাই না সেটা ঠিক, তার মানে এই না যে আমরা ছোট লোকদের বা গরিবদের বস্তিতে যাব, তাদের গ্রামে যাব, সেটা হতে পারে না। নোংরা সেই গ্রামে আমরা যাই না। বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ডেমো হয়, অর্থাৎ তাদের শরীরে যে উটকো গন্ধ থাকে, তার ধারণা মতে যে গ্রামের লোকেদের গায়ে উটকো একটা গন্ধ থাকে, সেই গন্ধ যদি ওর নাকে লাগে তাহলে ওরা অসুস্থ হয়ে যাবে। ব্যামো মানে অসুস্থ হয়ে যাওয়া। অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি। অর্থাৎ নতুনদা কি চেয়েছিল? শ্রীকান্ত যেন তার সঙ্গে থাকে এবং তাকে সময়ে সময়ে ঘন্টায় ঘন্টায় তাকে তামাক সাজিয়ে দেয়। কিন্তু আমি তাহার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিল আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। অর্থাৎ তার চরিত্রের যে পরিচয়গুলো এক এক করে দিয়েছিল, শ্রীকান্ত কোনো মতেই রাজি ছিল না যে সে নতুনদার সঙ্গে এখানে থাকবে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ম্যাডাম, এটা আপনি 10 ক্লাস করাইতে আছেন এখন? হ্যাঁ হ্যাঁ বলুন। তা আপনি 10 ক্লাসটা তো করাইতে আছেন, এটা ঠিক আছে। এখন 9 এখনো রেজাল্ট দেয়নি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে অপেক্ষায় আছে, আমরা পাস করবো না, এমন অনেকে অপেক্ষায় আছে। তুই কি করে বুঝতে পারে? আবার তারা টাইমও দিয়েছে জুলাই মাসে 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হইব। এটা কি ধরনের স্টাইল? যেমন তুই 18 তারিখ একরকম করলো, 1 তারিখ একরকম করলো, এখন আবার পরীক্ষার টাইমও দিয়ে দিল। আপনার মতন ভাবে ক্লাস করাইতে আছেন, এটা ঠিক আছে। কোন স্টুডেন্টরা ভাববে পাস করবে না ফেল করবে? আচ্ছা দেখুন, এই বিষয়টা তো এখানে বলার বিষয় না। এখানে যেহেতু ক্লাসটা হচ্ছে, আপনারা ক্লাসটা ফলো করুন। যদি স্টুডেন্ট থাকে সে সেটা ফলো করুক, গল্পটার বিষয়ে জেনে রাখুক। আর আমি জানি ছাত্র নিজেই জানে যে সে পাস করবে কি ফেল করবে, সে জানে তার পরীক্ষা কেমন হয়েছে, তাকে ফলো করতে বলুন। গল্প যদি আমরা জেনে থাকি বা জেনে রাখি তাতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে তো এই ক্লাসরুমে তো সেটা সম্ভব না, এটার আনসার তো আর আমরা দিতে পারবো না। ধন্যবাদ। না না ঠিক আছে ম্যাডাম, আপনার কথাটা ঠিক আছে। আমি বলছি এমন অনেক স্টুডেন্ট আছে টেস্টে পাস করতে কষ্ট হয়, কিন্তু বোর্ডে গিয়ে দেখা যায় পাস করে। এমন অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমি কি করে ভাববো আমার পরীক্ষা দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টে পাস করলো? এই না প্রচুর স্টুডেন্ট আছে এরকম, টেস্টে কিন্তু পাসই করে না, কিন্তু দেখা যাচ্ছে বোর্ডে গিয়ে রেজাল্ট করতে আছে। আচ্ছা দেখুন, আমাদের সময়টা প্রায় শেষের পথে। কিন্তু আমি আসলে এই ব্যাপারটা বলছি না। ঠিক আছে, আপনি একজন গার্জিয়ান মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করে এখন আমি কোনো উত্তর দিতে পারবো, হয়তো বা আমার মাধ্যমে ওই প্রশ্নগুলো ওখানে আপনাদের যাদের কাছে করার কর্তৃপক্ষের কাছে চলে যাবে, ঠিক আছে? এখন আর বেশি সময় নেই, আমার ক্লাসটা আমি একটু সেরে নিই, ঠিক আছে? তো কিন্তু আমি তাহার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিল আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম। ইন্দ্র এবং শ্রীকান্ত সেই বস্তিতে চলে গেলেন। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। অর্থাৎ ওরা যখন রওনা দিল, নতুনদা তখন মেয়েলি গলায়, তার নিজস্ব গলায় সে গান ধরলো। গানটা কি ছিল? ঠুনঠুন পেয়ালা, ঠিক আছে? এই যে ঠুনঠুন পেয়ালা, এই লাইনটা দিয়ে কিন্তু একটা যে দর্জিপাড়া বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন ঠুনঠুন পেয়ালা, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে। অর্থাৎ গল্পের প্রত্যেকটা লাইন যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কোনো আনসার করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের কাছে বই থাকলে আমরা অবশ্যই সেই লাইনগুলো মার্ক করে রেখে দেব। বই কেনার পর, যারা কেননি, বই কেনার পর সেই গল্পটা খুব ভালো করে পড়ব। আমি সবাইকে সেই কথাটাই বলি সব সময়, আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যে গল্পটা খুব ভালো করে পড়ো, তাহলে আনসার করতে কোনো অসুবিধা হবে না। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম।
ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ধীরে ধীরে কহিল, এরা কলকাতার লোক কিনা, জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না, বুঝলি শ্রীকান্ত? অর্থাৎ যখন নতুনদার থেকে ওরা দূরে সরে গ্রামের দিকে যাচ্ছিল, ইন্দ্র রীতিমতো শ্রীকান্তের কাছে লজ্জিত তার নতুনদার ব্যবহারে। সে তখন কি বলল, যে নতুনদার কলকাতা থেকে এসছে, তো আমাদের মতো এই আবহাওয়ায় তারা সহ্য করতে পারে না, একটু মানিয়ে নিতে ওদের কষ্ট হয়, বুঝলি শ্রীকান্ত? শ্রীকান্ত বলল, এই ছোট্ট একটা উত্তর দিল সে। ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যাবুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে চাইল। অর্থাৎ নতুনদার যে এত বিদ্যে, সে ভালো পড়াশোনা করে বা FA পরীক্ষা দিয়ে এসছে এখানে, তো সেই ক্ষেত্রে সে হয়তো বা সেটাই জানাতে চেয়েছিল যে তার নতুনদা পরীক্ষা দিয়ে এসছে, পাশ করে গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করবে, হয়তো বা কোনো ডেপুটি হিসেবে সে কোনো কাজে যুক্ত হয়ে যাবেন, বিএ পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না। অর্থাৎ এতদিন পর, অর্থাৎ দীর্ঘদিন ছোটবেলার কথা, সেই সময়কার কথা তিনি সে তখন ভাবছেন যে এতদিন পর হয়তোবা নতুনদা কোথাকার ডেপুটি হয়েছেন কিনা, এরপর আর কোনো সংবাদ পায়নি। হ্যালো, কে বলছো? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। এই গল্পে হ্যাঁ শ্রীকান্ত নতুনদা তারা যাত্রা কেন যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আরেকবার বলো প্রশ্নটা। যাত্রায় কেন যাচ্ছে? সেটা হচ্ছে কি, নতুনদা কলকাতা থেকে এসছে, হ্যাঁ, তাকে সেই থিয়েটারে হারমোনিয়াম বাজানোর জন্য তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে সে ওখানকার থিয়েটারে যাবে এবং ইন্দ্রনাথের সঙ্গে সে যাবে। ইন্দ্রনাথ শ্রীকান্তকে সঙ্গে নিয়েছে এবং নতুনদার ইচ্ছে ছিল যে তারা নৌকা করে সেখানে নিয়ে যাবে, তাকে যেন নৌকা করে সেখানে নিয়ে যাওয়া হয়, সেই উদ্দেশ্যেই ওরা থিয়েটারের দিকে যাওয়ার কথা। বুঝতে পেরেছ? হ্যাঁ, প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এতটুকু সাহায্য এইভাবে শ্রীকান্ত, ইন্দ্রনাথ এবং নতুনদা তাদের তিনজনের এই যে নৌকা দিয়ে থিয়েটারে যাওয়া, সেই যাওয়া কতটুকু সম্ভব হয়েছিল সেটা হয়তোবা আমরা পরবর্তী আলোচনা থেকে আমরা বুঝতে পারবো। আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেইটুকু থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো পরবর্তী ক্লাসে, এবং যেটুকু পড়ানো হয়েছে সেটুকু থেকেই প্রশ্ন করো। পরবর্তী ক্লাসের পড়াগুলো আমরা পরবর্তী ক্লাসে বা প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে আমরা নিয়ে নেব। হ্যালো, বলো। যেটুকু পড়ানো হয়েছে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো। এগুলো থেকে যেই লাইনগুলো আমি বললাম সেই লাইনগুলো অবশ্যই ফলো করবে, লাইনগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যাঁ বলো। তারা বইটা এখনো পাইছে না, বই কবে পাইবো টাইবো?
আচ্ছা, থ্যাংক ইউ। এটা নিয়ে পরে কথা হবে। হয়েছে নি? PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়। পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম।